হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওকে ডিয়ার স্টুডেন্ট, শুনতে পাচ্ছ আমাকে না? জি স্যার। ওকে, তোমরা স্ক্রিন কি দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে, তো ওকে ডিয়ার স্টুডেন্ট, তো আমরা শুরু করি ইনশাআল্লাহ আমাদের আজকের ক্লাসের কার্যক্রম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা চ্যাট বক্সে তোমাদের নাম এবং রোলটা লিখে ফেলো সবাই। ওকে ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা দশম অধ্যায়ের 26তম ক্লাস, আমরা ওভারঅল আমাদের 26তম ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। তো আজকের ক্লাসে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্নের জন্য সহায়িকা আর বহু নির্বাচনী প্রশ্ন, অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন সাধারণত যেখান থেকে হতে পারে সেরকম সম্ভাব্য কিছু হেল্পফুল কিছু ইনস্ট্রাকশন আমরা দিয়ে দেব। পাশাপাশি হচ্ছে কিছু বহু নির্বাচনী প্রশ্ন আমরা স্যাম্পল হিসেবে উপস্থাপন করেছি, যেটা আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো এই দুইটা বিষয় বেসিক্যালি আমরা আজকের ক্লাস আলোচনা করব। তো ওকে, তো চলো যাওয়া যাক, আমাদের ধারাবাহিকভাবে আমরা আলোচনা শুরু করি। দেখো, আলোচনার মধ্যে শুরুতে আসছে যেটা, সেটা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্নের উত্তরের জন্য সহায়িকা, অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্নের উত্তর আমরা যে তৈরি করব সেটার জন্য কিছু হেল্পফুল কিছু ইনস্ট্রাকশন আমাদের এখানে দেওয়া আছে। স্যার, হ্যাঁ স্যার। স্যার আমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষার মার্কেটিং এর সিলেবাসটা কি? আচ্ছা, সিলেবাসটা এখনো ইয়ে করা হয়নি। আচ্ছা, আমি দিয়ে দিব। হ্যাঁ, দেখে নেক্সট ক্লাসে দিয়ে দেবো, যদিও পরীক্ষা তো হবে না 13 তারিখে। হ্যাঁ, আমি সিলেবাসটা ইয়ে করে একটু আলোচনা করে এটা দিয়ে দেবো ইনশাআল্লাহ, কারণ সবাই প্রত্যেকেই ক্লাস নেয়, তো আমি ঠিক এক্স্যাক্টলি বলতে পারছি না যে টোটালটা কি হবে। আবার সবার সাথে কথা বলে তারপরে এক্স্যাক্ট ইয়েটা আমি জানাই দিতে পারবো ইনশাআল্লাহ। ওকে, তো একটু খেয়াল করি। আমরা আরেকটা বিষয় হচ্ছে তোমাদের রেজাল্টটাও আমরা ওই গত ইভ্যালুয়েশন টেস্টের যে রেজাল্ট, সেই রেজাল্টটা আমি 2-1 দিনের মধ্যে দিয়ে দেবো আর কি। হ্যাঁ, তো অন্য সেকশনে আমি যে তোমরা বলছিলে গত ক্লাসে, আমি খোঁজ নিয়েছিলাম, দেখলাম অন্যরা দিয়েছে আসলে, বা দিচ্ছে অনেকেই। তো আমিও দিয়ে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, 2-1 দিনের মধ্যে ইনশাল্লাহ দিয়ে দেবো। হ্যাঁ, ওকে, তো এটা গেল একটা বিষয়। তো ওকে ডিয়ার স্টুডেন্ট, একটু খেয়াল করে দেখো, বহু নির্বাচনী প্রশ্নের উত্তরের জন্য সহায়িকা, অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন তৈরি করার জন্য যে ইনফরমেশন গুলো আমাদের জানা দরকার এই চ্যাপ্টার থেকে, সেগুলোই জাস্ট একটা চার্ট আমরা এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। প্রায় 30টা হিন্টস আমরা এখানে দিয়েছি। দেখো, তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ। প্রথম যেমন দেখো আছে, দেখো প্রথম, সরি চলে আসছে কেন? হ্যালো, জি স্যার। হ্যাঁ শুনতে পাচ্ছ না? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমার রিপ্লে হচ্ছিল, এই জন্য সমস্যা হচ্ছিল। ওকে, ঠিক হয়ে গেছে। তো ব্যবসায়িক লক্ষ্য অর্জনের জন্য
সরঞ্জামাদি ও অন্যান্য উপকরণকে বিন্যাস বা লেআউট বলে। দেখো বিন্যাস কাকে বলে, এক কথায় একটা আনসার বলে দিছে যে ব্যবসায়িক লক্ষ্য অর্জনের জন্য সরঞ্জামাদি অন্যান্য উপকরণকে সাজানোকেই, অন্যান্য উপকরণকে বিন্যাস করা বা সাজানোকেই বেসিক্যালি লেআউট বলে। আচ্ছা, লেআউটের সুবিধা দেখো, অপচয় রোধ করা, ব্যয় হ্রাস করা, দক্ষতা বৃদ্ধি করা, এগুলো সবই হচ্ছে অপচয়ের সুবিধা। 3 নম্বর হচ্ছে প্রোডাক্ট লেআউট, পণ্যের ভিত্তিতে বিন্যাস করা হয়। অবশ্যই প্রোডাক্ট লেআউট মানেই তো পণ্য লেআউট আর কি, পণ্য বিন্যাস। এটা সাধারণত পণ্যের ভিত্তিতে বিন্যাস করা হয়। অনেক সময় এই শব্দগুলোর কারণে অনেক সময় অনেকেই কনফিউজড হয়ে যায়। আচ্ছা, প্রসেস লেআউট বা প্রক্রিয়া লেআউট একই কথা, প্রক্রিয়া বিন্যাস। এটা সাধারণত কাজের বা প্রক্রিয়ার উপর ভিত্তি করে সাধারণত এই ধরনের বিন্যাস করা হয়ে থাকে। আচ্ছা, প্রোডাক্ট লেআউট উত্তম চিনি ও বয়ন শিল্পের ক্ষেত্রে, আচ্ছা এখানে বলা হচ্ছে যে প্রোডাক্ট লেআউট বা পণ্য লেআউট মূলত উত্তম হচ্ছে চিনি এবং বয়ন শিল্পের ক্ষেত্রে এটা বেশি প্রযোজ্য বা উত্তম আর কি, সেটা বোঝানোর চেষ্টা করা হয়েছে। আচ্ছা, ভারী ঝুঁকিপূর্ণ শিল্পের ক্ষেত্রে উপযোগী স্থির বিন্যাস। হ্যাঁ অবশ্যই ভারী ঝুঁকিপূর্ণ শিল্পের ক্ষেত্রে স্থির বিন্যাস হচ্ছে উপযোগী। আচ্ছা, পণ্য উপকরণ স্থির থাকে ফিক্সড লেআউটে বা স্থির বিন্যাসে, এটা কি থাকে, স্থির থাকে। আচ্ছা, এরপরে দেখো সেবাধর্মী প্রতিষ্ঠানে ব্যবহৃত হয় সার্ভিস লেআউট। হ্যাঁ, সেবাধর্মী প্রতিষ্ঠানে যেটা আমরা করি, সেখানে কোন ধরনের লেআউটটা করা হয়, ব্যবহার করা হয়, সার্ভিস লেআউট বা সেবা বিন্যাস। আচ্ছা, 10 হচ্ছে বিন্যাসের উদ্দেশ্য হচ্ছে দক্ষতা বৃদ্ধি। অবশ্যই দক্ষতা বৃদ্ধি করা, এটার সুবিধাও আমরা বলতে পারি, দক্ষতা বৃদ্ধি করে, বিন্যাস হচ্ছে দক্ষতা বৃদ্ধি করে। ওকে ডিয়ার স্টুডেন্ট, এরপরের 10টা আমরা দেখি। খুচরা বিক্রয় কেন্দ্রের জন্য উপযোগী হচ্ছে রিটেল লেআউট। অবশ্যই রিটেল মানেই তো খুচরা, খুচরা বিন্যাস হচ্ছে খুচরা বিক্রয় কেন্দ্রের জন্য উপযোগী। আচ্ছা, এরপরে আসো প্রক্রিয়া বিন্যাস অন্তর্ভুক্ত হচ্ছে কারখানা বিন্যাসের সাথে। আচ্ছা, এরপরে বিন্যাসের উদ্দেশ্য ব্যাহত হয় কখন, যখন বরাদ্দকৃত স্থানের অপচয় হয়। বিন্যাসের উদ্দেশ্য ব্যাহত হয় কখন, যখন বরাদ্দকৃত স্থানের অপচয় হয়। হ্যাঁ, তখন বিন্যাসের উদ্দেশ্যটা ব্যাহত হবে। অর্থাৎ যতটুকু স্থান বরাদ্দ আছে সেটা যদি পুরোপুরি কাজে লাগানো যায় তাহলে সেটা অপচয় রোধ করা সম্ভব হবে। 14 নম্বর হচ্ছে অফিস বিন্যাসে পর্যাপ্ত পর্যাপ্ত পরিমাণে স্থান প্রয়োজন অফিস বিন্যাসের ক্ষেত্রে। 15 নম্বর হচ্ছে মহাকাশযান নির্মাণের ক্ষেত্রে ব্যবহৃত হয় স্থির বিন্যাস। মহাকাশযান নির্মাণের ক্ষেত্রে ব্যবহৃত হয় স্থির বিন্যাস। মহাকাশযান নির্মাণের ক্ষেত্রে ব্যবহৃত হয় স্থির বিন্যাস। দেখো, মহাকাশযান নির্মাণের ক্ষেত্রে ব্যবহৃত হয় কি বিন্যাস, স্থির বিন্যাস ব্যবহৃত হয়। অবশ্যই। এরপরে দেখো, কারণ এটা ভারী শিল্প। 16 নম্বর হচ্ছে স্থানের অপব্যবহার কিসের লক্ষণ, খারাপ বিন্যাসের লক্ষণ। নিঃসন্দেহে স্থানের অপব্যবহার কোনোভাবে করা যাবে না। উত্তম বিন্যাসের ক্ষেত্রে স্থানের পর্যাপ্ত সঠিক ব্যবহার বা উত্তম ব্যবহার নিশ্চিত করা হয়ে থাকে। নাম্বার 17 গোদাম বিন্যাসে ব্যবহৃত দুটি সিস্টেমের নাম, A1 বন্টন সিস্টেম আর একটা হচ্ছে জোন সিস্টেম। হ্যাঁ অবশ্যই, গোদাম বিন্যাসে মূলত দুইটা সিস্টেম আছে, যেটা আমরা গত ক্লাসে সম্ভবত না গত ক্লাসের আগে গত ক্লাসে সম্ভবত আলোচনা করেছিলাম আমরা। A1 সিস্টেম আর একটা হচ্ছে জোন সিস্টেম। ওকে, যন্ত্রপাতি বিন্যাস কিসের অন্তর্ভুক্ত, উৎপাদন ব্যবস্থাপনার অন্তর্ভুক্ত। যন্ত্রপাতি বিন্যাস উৎপাদন ব্যবস্থাপনার অন্তর্ভুক্ত। আচ্ছা, প্রসেস লেআউটে অনুসৃত হয় কি, অনুসৃত হয় বিশেষজ্ঞতার নীতি। হ্যাঁ, প্রসেস লেআউটে প্রক্রিয়া বিন্যাসে সাধারণত যেটা হয় সেটা হচ্ছে সুনির্দিষ্ট প্রক্রিয়া বা কাঠামো অনুসরণ করেই কিন্তু কাজটা শেষ করতে হয়। সে কারণে এখানে অবশ্যই এক্সপার্ট যারা থাকে তাদের যে মতামত সেটা কিন্তু এখানে গ্রহণ করা হয় বা গ্রহণ করতে হয়, বিশেষজ্ঞতার নীতি অনুসরণ করা হয়। কার্যকর লেআউট নিশ্চিত করে
ব্যবসায়ের অবস্থান। কার্যকর লেআউট নিশ্চিত করে কি ব্যবসায়ের অবস্থান নিশ্চিত করে থাকে। ওকে, দেন এরপরে যেটা আসছে সেটা হচ্ছে যেমন পদ্মা সেতু নির্মাণে ব্যবহৃত হচ্ছে ফিক্সড পজিশন লেআউট। অবশ্যই দেখো পদ্মা সেতু কিন্তু একটা নির্দিষ্ট স্থানে নির্মাণ হচ্ছে এবং সেখানে কিন্তু সেখানে কি হচ্ছে সেখানে সমস্ত প্রকার ইকুইপমেন্ট যন্ত্রপাতি সবকিছু কিন্তু সেখানে আমরা নিয়ে হাজির করছি। আর যেটা নির্মাণ করা হচ্ছে যে প্রোডাক্ট সেটা কিন্তু একটা নির্দিষ্ট স্থানেই কিন্তু করা হচ্ছে, এই জন্য এটাকে আমরা ফিক্সড পজিশন লেআউট বা স্থির অবস্থান বিন্যাস বলা হয়ে থাকে। হোটেল ব্যবসায়ের জন্য উপযোগী হচ্ছে সার্ভিস লেআউট। হোটেল বিন্যাসের ক্ষেত্রে সার্ভিস লেআউটটা উপযোগী। তারপরে হচ্ছে সমজাতীয় পণ্যকে কাজের ক্রমানুসারে সাজানোকে বলা হয় প্রোডাক্ট লেআউট বা পণ্য বিন্যাস। সমজাতীয় পণ্য যেগুলো আছে তাদেরকে কাজের ক্রম অনুসারে সেগুলোকে আমরা কি করি সুন্দর করে সাজানোর ব্যবস্থা করি, এই ধরনের বিন্যাসকে আমরা সাধারণত প্রোডাক্ট লেআউট বা পণ্য বিন্যাস বলা হয়ে থাকে। আচ্ছা, পণ্যকে একটি সরল রেখায় স্থাপন করা হয় যেটা পণ্য বিন্যাস বলা হয়। পণ্যকে একটি সরল রেখায় স্থাপন করা হয় যেটাকে পণ্য বিন্যাস বলা হয়ে থাকে। 25 পণ্য ও প্রক্রিয়া বিন্যাসের মূল পার্থক্য হচ্ছে প্রকৃতিগত দিক থেকে। দেখো পণ্য ও প্রক্রিয়া বিন্যাসের মূল পার্থক্য হচ্ছে প্রকৃতিগত দিক থেকে, এটার মধ্যে আমরা পার্থক্য লক্ষ্য করি পণ্য এবং প্রক্রিয়া বিন্যাস। ন্যাচারাল যে সাইডটা আছে সেই সাইডে থেকে বেসিক্যালি আমরা এই পার্থক্যটা লক্ষ্য করি। আচ্ছা, 26 হচ্ছে কোনো লেআউটে পণ্য বা প্রক্রিয়া একত্রে সাজানো হয় যেটাকে আমরা সংকর বা মিক্সড বিন্যাস বলে থাকি। দেখো পণ্য লেআউটে কোন লেআউটে যখন আমরা পণ্য এবং প্রক্রিয়া উভয় ধরনের বিন্যাস একসাথে আমরা ফলো করে থাকি তখন সেটাকে আমরা মিক্সড লেআউট আমরা বলে থাকি বা সংকর লেআউট বলে থাকি। 27 উৎপাদিত পণ্য সংরক্ষণে ব্যবহৃত হয় ওয়ারহাউস বিন্যাস। অবশ্যই উৎপাদিত পণ্য যখন আমরা সংরক্ষণ করতে চাই তখন সেটাকে আমরা ওয়ারহাউস বিন্যাস বা গোদাম বিন্যাস আমরা ফলো করে থাকি। নাম্বার 28 বিক্রয় কেন্দ্র স্থাপনের মাধ্যমে স্থাপিত হয় সেটাকে আমরা কি বলি রিটেল বিন্যাস বলে থাকি। বিক্রয় কেন্দ্র স্থাপনের মাধ্যমে স্থাপিত হয় মূলত রিটেল বিন্যাস। এরপরে যেটা আসছে 29 উৎপাদন ও বন্টন কার্যাবলী একত্রে সাজানো যায় সার্ভিস লেআউটের ক্ষেত্রে। অর্থাৎ উৎপাদন এবং বন্টন দুইটা কার্যাবলী কিন্তু আমরা একসাথে কিন্তু এটাকে বিন্যাস করতে পারি এবং সেটা শুধুমাত্র সার্ভিস লেআউটের ক্ষেত্রেই কিন্তু এটা সম্ভব বা সেবা লেআউটের ক্ষেত্রে সেবা বিন্যাসের ক্ষেত্রে সম্ভব। এরপরে নাম্বার 30 হচ্ছে ফ্যাক্টরি লেআউটে অন্তর্ভুক্ত হবে তাপ এবং আলো। অবশ্যই ফ্যাক্টরি লেআউটে সাধারণত তাপ এবং আলো এটা সাধারণত কি হয়ে থাকে ফ্যাক্টরি লেআউটে সাধারণত অন্তর্ভুক্ত হয়ে থাকে তাপ এবং আলো তোমার অন্তর্ভুক্ত হয়ে থাকে। ওকে ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা যে বিষয়গুলো জানলাম সেটা হচ্ছে যে বহু নির্বাচনী প্রশ্ন আমরা যখন তৈরি করব তখন সাধারণত এই যে এক কথায় আমরা কিছু কোশ্চেনের আনসারটা আমরা জানলাম, কিছু ক্লিয়ারেন্স পেলাম বা কিছু ধারণা পেলাম যেটা আমাদের বহু নির্বাচনী প্রশ্ন তৈরি করা এবং সেটার আনসার তৈরির ক্ষেত্রে আমাদেরকে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা রাখি ইনশাআল্লাহ। ওকে ডিয়ার স্টুডেন্ট, এরপরে যেটা আসছে দেখো বহু নির্বাচনী প্রশ্ন, অর্থাৎ কিছু স্যাম্পল আমরা এখানে দিয়ে দিয়েছি যে স্যাম্পলগুলো থেকে আমরা বুঝতে পারবো যে কেমন ভাবে আমরা সাধারণত বহু নির্বাচনী প্রশ্ন আসতে পারে বা সম্ভাব্য কি ধরনের প্রশ্ন হতে পারে সেগুলোই আমরা মোটামুটি ধারণা নেওয়ার চেষ্টা করবো আমাদের এই আলোচনার মাধ্যমে। ওকে ডিয়ার স্টুডেন্ট, দেখো সিমেন্ট শিল্পের জন্য কোন ধরনের বিন্যাস উত্তম একটু খেয়াল করো। সিমেন্ট শিল্পের জন্য তো আমরা উপরের যে আলোচনা করলাম সেই আলোচনার আলোকেই কিন্তু আমরা এই প্রশ্নগুলোর আনসারটাও আমরা তৈরি করতে পারবো আশা করি। দেখো সিমেন্ট শিল্পের জন্য কোন ধরনের বিন্যাস উত্তম? পণ্য বিন্যাস, সেবা বিন্যাস, স্থির বিন্যাস, অফিস বিন্যাস, এটা কোনটা উত্তম? সিমেন্ট শিল্পের জন্য কোন ধরনের বিন্যাস উত্তম? তাহলে এই যে চারটা বিন্যাসের কথা আমরা বললাম এটার মধ্যে আমরা বলতে পারবো যে পণ্য বিন্যাস হচ্ছে উত্তম, কারণ সিমেন্ট হচ্ছে এক ধরনের পণ্য যে পণ্যটাকে এই শিল্পের জন্য আমরা পণ্য বিন্যাসের যে কনসেপ্টটা আছে সেটাকে আমরা ফলো করতে পারবো।
2 নম্বর হচ্ছে সমজাতীয় পণ্যকে কাজের ক্রমানুসারে সাজানোকে কি বলে? দেখো, সমজাতীয় পণ্যকে মানে একই ধরনের পণ্য বা সমজাতীয় পণ্যকে কাজের ক্রমানুসারে যখন আমরা সাজাবো তখন সেটাকে বলা হবে পণ্য বিন্যাস অথবা প্রোডাক্ট বিন্যাস, একই কথা আর কি, প্রোডাক্ট লেআউট। সমজাতীয় পণ্যকে কাজের ক্রমানুসারে সাজানোকেই আমরা বলছি কি পণ্য বিন্যাস বা প্রোডাক্ট লেআউট। আচ্ছা, 3 নম্বর হচ্ছে প্রসেস লেআউটে কোন ধরনের নীতি অনুসরণ করা হয়? প্রসেস লেআউটে কোন ধরনের নীতি প্রসেস লেআউটে কোন ধরনের নীতি অনুসরণ করা হয়? প্রসেস লেআউটে আমরা সাধারণত দেখো প্রসেস লেআউটে কোন ধরনের নীতি অনুসরণ করা হয়? বিক্রয়, তারপরে বন্টন, পণ্য, বিশেষজ্ঞতা। এক্ষেত্রে প্রসেস লেআউটে কোন ধরনের বিন্যাস আমরা ফলো করছি? তাহলে দেখো, বিক্রয়, বন্টন, পণ্য, বিশেষজ্ঞতা, এই 4টা অপশনের মধ্যে আমরা এটাকে বলতে পারি বিশেষজ্ঞতার যে নীতি সেটা আমরা অনুসরণ করি। অর্থাৎ প্রসেস লেআউট কিন্তু সুনির্দিষ্ট নীতিমালা, সুনির্দিষ্ট ধাপ এটা অনুসরণ করেই কিন্তু আমাদেরকে লেআউটটা সম্পন্ন করতে হয়। নাম্বার 4 হচ্ছে কোন বিন্যাসটি দেখো ইউ আকৃতির হয়? কোন বিন্যাসটি ইউ আকৃতির হয়? প্রোডাক্ট, প্রসেস, স্থির অথবা গুদামজাতকরণ। কোনটা হয়? অবশ্যই প্রোডাক্ট লেআউটটি, অর্থাৎ পণ্য বিন্যাসটি সাধারণত ইউ আকৃতির হয়। অর্থাৎ পণ্য যখন আমরা সাজাই তখন সাধারণত সেটাকে ইউ আকৃতি আকারে সাধারণত এই বিন্যাসটি করে থাকি। ওকে ডিয়ার স্টুডেন্ট, নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা। এরপরে চলে যাচ্ছে আমরা নেক্সট পেজে। দেখো নাম্বার 5, ফিক্সড পজিশন লেআউটে কোনটি স্থির থাকে? দেখো, ফিক্সড পজিশন লেআউটে নিচের কোনটি স্থির থাকে? ক পণ্য, খ যন্ত্রপাতি, গ শ্রমিক, ঘ হচ্ছে কাঁচামাল। তাহলে এই 4টা অপশনের মধ্যে আমরা ফিক্সড পজিশন লেআউটে কোনটি স্থির থাকবে? পণ্যটি কিন্তু স্থির থাকবে। এই যে একটু আগে আমরা বোঝালাম যে আমরা সাধারণত যখন ফিক্সড পজিশন লেআউটটা আমরা করব, স্থির অবস্থান বিন্যাস, তখন সাধারণত যেটা করব সেটা হচ্ছে কি পণ্য বিন্যাসটা, অর্থাৎ পণ্যটাকে স্থির রাখবো, এটা কিন্তু চেঞ্জ হবে না। যেমন পদ্মা সেতুটাই তো এখানে পণ্য, পদ্মা সেতুটা কিন্তু এখানে ফিক্সড অবস্থায় থাকবে, এটা কিন্তু মুভ করানো যাবে না। হ্যাঁ, কোনো জাহাজ নির্মাণ শিল্পের যেখানে জাহাজটি তৈরি করা হবে সেই জাহাজটি কিন্তু এখানে পণ্য, সেটা কিন্তু ফিক্স থাকবে। এই জন্য ফিক্সড পজিশন লেআউটে সাধারণত পণ্য বিন্যাসের ক্ষেত্রে সাধারণত এই বিন্যাসটি পণ্যটি মূলত স্থির থাকবে স্থির অবস্থান বিন্যাসের ক্ষেত্রে। 6 নম্বর হচ্ছে দেখো, কোন ধরনের বিন্যাসে কম মূলধন বিনিয়োগ করে বেশি পরিমাণ পণ্য বা সেবা উৎপাদন করা যায়? একটু খেয়াল করো, কোন ধরনের বিন্যাসে কম মূলধন বিনিয়োগ করে বেশি পরিমাণ পণ্য বা সেবা উৎপাদন করা যায়? দেখো, অবশ্যই এখানে প্রোডাক্ট, প্রক্রিয়া, খুচরা বিক্রয় কেন্দ্র, গোদাম। আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি যে প্রক্রিয়া বিন্যাসের ক্ষেত্রে সবচেয়ে কম মূলধন বিনিয়োগ করে বেশি পরিমাণ পণ্য বা সেবা আমরা উৎপাদন করতে পারি। অর্থাৎ এই ক্ষেত্রে বেসিক্যালি কম মূলধন বিনিয়োগ করে এটা উৎপাদন করা সম্ভব। ওকে ডিয়ার স্টুডেন্ট, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে কোনটি অধিক ব্যয়বহুল? কোনটি অধিক ব্যয়বহুল? হ্যাঁ, কোনটি অধিক ব্যয়বহুল? পক্ষ, প্রক্রিয়া, স্থির এবং গোদাম। হ্যাঁ, পক্ষ, প্রক্রিয়া, স্থির এবং গোদাম, কোনটি আসলে অধিক ব্যয়বহুল? দেখো, আমাদের এখানে ব্যয়বহুল হচ্ছে স্থির অবস্থান বিন্যাসের ক্ষেত্রে কিন্তু এটা সবচেয়ে বেশি ব্যয়বহুল। এরপরে যেটা আসছে নাম্বার 8, উত্তম বিন্যাসের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো পর্যাপ্ত স্থানের বরাদ্দ। এখানে পর্যাপ্ত স্থান বলতে কি বোঝানো হয়েছে? দেখো, উত্তম বিন্যাসের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে পর্যাপ্ত স্থানের বরাদ্দ করা। তো এখানে পর্যাপ্ত স্থান বলতে কি বোঝানো হয়েছে? ক নম্বর হচ্ছে ব্যাপক পরিসরের জায়গা, স্বল্প পরিসরের জায়গা, না কাম্য পরিসরের জায়গা, না একাধিক স্থানের সমন্বিত জায়গা?
এখানে উত্তম বিন্যাসের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে এখানে পর্যাপ্ত স্থানের বরাদ্দ, অর্থাৎ যতটুকু জায়গা আমাদের প্রয়োজন ঠিক ততটুকু কিন্তু আমাদের বরাদ্দ করতে হবে। এখানে পর্যাপ্ত বলতে বেসিক্যালি কাম্য পরিসরের জায়গা, মানে যতটুকু জায়গা না হলে নয়, ঠিক ততটুকু জায়গা অবশ্যই তোমাকে দিতে হবে, তা না হলে কিন্তু আমরা কাম্য পরিসরের জায়গা কি বলে উত্তম বিন্যাস আমরা করতে পারবো না। হ্যাঁ, উত্তম বিন্যাসের জন্য আমাদের অবশ্যই পর্যাপ্ত পরিমাণ বা কাম্য পরিসরের জায়গা অপরিহার্য। ওকে ডিয়ার স্টুডেন্ট, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে দেখো নাম্বার 9, কোন পরিস্থিতিতে স্থির বিন্যাস করা হয়ে থাকে? স্থির বিন্যাস সাধারণত করা হয়ে থাকে দেখো, উৎপাদিত পণ্যটি অত্যন্ত ভারী বা ঝুঁকিপূর্ণ হলে, একই জাতীয় একাধিক পণ্য উৎপাদন করা হলে, পণ্য সারি ব্যাপক বা বিস্তৃত হলে, ঘ নম্বর পণ্য বা সেবা উৎপাদন অত্যন্ত জরুরি হলে। তাহলে এখানে আমাদের এই 4টা অপশনের মধ্যে অবশ্যই ক অপশনটাই রাইট আনসার। কেন? উৎপাদিত পণ্যটি অত্যন্ত ভারী বা ঝুঁকিপূর্ণ হলেই কিন্তু শুধুমাত্র আমরা স্থির বিন্যাসটা করে থাকি। ওকে ডিয়ার স্টুডেন্ট, নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে দেখো 10 নম্বর, পণ্য বিন্যাসের ক্ষেত্রে কোন বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়? পণ্য বিন্যাসের ক্ষেত্রে পণ্য ও প্রক্রিয়ার প্রকৃতি, সমজাতীয় প্রক্রিয়া স্থাপন, গ সমজাতীয় পণ্য উৎপাদন, ঘ হচ্ছে প্রক্রিয়ার সুযোগ সুবিধা। তাহলে আমরা এখানে যে বিষয়টা দেখলাম সেটা হচ্ছে যে পণ্য বিন্যাসের ক্ষেত্রে আমরা বেসিক্যালি সমজাতীয় পণ্য উৎপাদনের যে বিষয়টি, সেই বিষয়টিকে আমরা সাধারণত গুরুত্ব দিব নিচের 4টা অপশনের মধ্যে, সমজাতীয় পণ্য উৎপাদনের বিষয়টি। নাম্বার 11 হচ্ছে কোনটি ফ্যাক্টরি লেআউট? দেখো কোনটি ফ্যাক্টরি লেআউট? কোনটি ফ্যাক্টরি লেআউট? অফিস লেআউট, প্রোডাক্ট লেআউট, রিটেল লেআউট, ওয়্যার হাউস লেআউট। দেখো এই 4টা অপশনের মধ্যে কোনটি ফ্যাক্টরি লেআউট? ফ্যাক্টরি লেআউটে সাধারণত কোনটা ফলো করা হয়? অফিস লেআউট ফলো করা হয়, রিটেল লেআউট, ওয়্যার হাউস লেআউট, না প্রোডাক্ট লেআউট? অবশ্যই প্রোডাক্ট লেআউট। হ্যাঁ, ফ্যাক্টরি লেআউটে বা শিল্প প্রতিষ্ঠানগুলোতে সাধারণত পণ্য লেআউট বা পণ্য বিন্যাস এর যে ইয়েটা সেটা আমরা ফলো করে থাকি। ওকে ডিয়ার স্টুডেন্ট, নেক্সট দেখো নাম্বার 12, নিম্নে কোনটি বিন্যাসের উদ্দেশ্য বহির্ভূত? স্থানের যথাযথ ব্যবহার, উপযুক্ত কার্য পরিবেশ সৃষ্টি, আর্থিক সামর্থ্য সীমিত রাখা, শ্রমিক নিরাপত্তা বিধান। নিম্নের কোনটি বিন্যাসের উদ্দেশ্য বহির্ভূত, মানে উদ্দেশ্যের অন্তর্ভুক্ত নয়? একটু ভালো করে আমাদের বুঝতে হবে, নিচের কোনটি বিন্যাসের উদ্দেশ্য বহির্ভূত, মানে বিন্যাসের উদ্দেশ্য নয়। স্থানের যথাযথ ব্যবহার, অবশ্যই এটা বিন্যাসের অন্যতম উদ্দেশ্য। উপযুক্ত কার্য পরিবেশ সৃষ্টি করা, সেটা একটা অন্যতম উদ্দেশ্য। শ্রমিকদের নিরাপত্তা বিধান, সেটা একটা উদ্দেশ্য। কিন্তু আর্থিক সামর্থ্য সীমিত রাখা, অবশ্যই এটা উদ্দেশ্য নয়। ওকে ডিয়ার স্টুডেন্ট, নেক্সট হচ্ছে দেখো যন্ত্রপাতিগুলোকে ইউ আকৃতিতে সাজানো হয়। হ্যাঁ, যন্ত্রপাতিগুলোকে কি করা হয়? ইউ আকৃতিতে সাজানো হয়। কোন বিন্যাসে? পণ্য বিন্যাসে, সার্ভিস লেআউটে, প্রোডাক্ট লেআউটে, নিচের কোনটি সঠিক? আচ্ছা দেখো, এখানে পণ্য বিন্যাস এবং প্রোডাক্ট লেআউট আসলে দুইটা কথা কিন্তু সেম। এখানে আমাদের দুইটা শব্দ যদি আমরা কম্বিনেশন করি তাহলে সেক্ষেত্রে আমরা এখানে খ নম্বর অ্যান্সারটা হচ্ছে রাইট অ্যান্সার, অর্থাৎ পণ্য বিন্যাস বা প্রোডাক্ট লেআউটের ক্ষেত্রে বেসিক্যালি যন্ত্রপাতিগুলোকে আমরা ইউ আকৃতির আকারে সাজিয়ে থাকি। ওকে, এরপরে দেখো যেটা আসছে সেটা হচ্ছে সেটা হচ্ছে কি 14 নম্বর, উত্তম বিন্যাসের ক্ষেত্রে বিবেচ্য হয় পণ্য ও ক্রেতার মধ্যে সমন্বয় সাধন। উত্তম বিন্যাসের ক্ষেত্রে বিবেচ্য বিষয় হচ্ছে পণ্য ও ক্রেতার মধ্যে সমন্বয় সাধন, কার্য পরিবেশ, পণ্যের জন্য উপযুক্ত স্থান নির্বাচন। নিচের কোনটি সঠিক? নিচের কোনটি সঠিক? দেখো 14 নম্বর, উত্তম বিন্যাসের ক্ষেত্রে বিবেচ্য বিষয় হচ্ছে পণ্য ও ক্রেতার মধ্যে সমন্বয় সাধন, কার্য পরিবেশ, পণ্যের জন্য উপযুক্ত স্থান নির্বাচন, হ্যাঁ ইত্যাদি। তাহলে এখানে দেখো পণ্য ও ক্রেতার মধ্যে সমন্বয় সাধন, কার্য পরিবেশ, পণ্যের জন্য উপযুক্ত স্থান নির্বাচন এবং নিচের কোনটি সঠিক?
ক দেখো 1 এবং 2, খ 2, 1 এবং 3, গ 2, 3 এবং ঘ হচ্ছে 1, 2 এবং 3। তাহলে এখানে আমাদের দেখো উত্তম বিন্যাসের ক্ষেত্রে বিবেচ্য বিষয়, তাহলে উত্তম বিন্যাসের ক্ষেত্রে আমাদের এখানে এই তিনটা বিষয়ের মধ্যে কোনটি আসলে তোমার প্রযোজ্য হবে? পণ্য এবং ক্রেতার মধ্যে সমন্বয় সাধন, কার্য পরিবেশ তৈরি করা, পণ্যের জন্য উপযুক্ত স্থান নির্বাচন। অবশ্যই এই তিনটাই আমাদের এখানে সঠিক আনসার হবে। অর্থাৎ উত্তম বিন্যাসের ক্ষেত্রে এই তিনটা জিনিসই কিন্তু আমাদের অপরিহার্য বা বিবেচ্য বিষয়। ওকে ডিয়ার স্টুডেন্ট, আমরা তাহলে নেক্সট পেজে চলে আছি। দেখো নিচের উদ্দীপকটি পড়ে 15 এবং 16 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। নিচের উদ্দীপকটি পড়ে আমরা 15 এবং 16 নম্বর কোশ্চেনের আনসারটা দেওয়ার চেষ্টা করব। দেখো, জনাব আরিফ ঠিকাদারির জন্য সমস্ত শ্রমিক ও নির্মাণ সামগ্রী প্রকল্প এলাকায় সংরক্ষণ করেন। আচ্ছা, ফলে তার কাজ সুষ্ঠুভাবে হয়, কিন্তু ব্যয় অত্যধিক হয়। এই জন্য তিনি ভিন্ন ভিন্ন ভাগে ভাগ করে বিন্যাস করার কথা চিন্তা করেন। কি বলছে দেখো, জনাব আরিফ ঠিকাদারির জন্য সমস্ত শ্রমিক নির্মাণ সামগ্রী প্রকল্প এলাকায় সংরক্ষণ করেন। ওকে, ফলে তার কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, কিন্তু ব্যয় অত্যধিক হয়। এই জন্য তিনি ভিন্ন ভিন্ন ভাগে ভাগ করে বিন্যাস করার কথা চিন্তা করেন। আচ্ছা, ওকে, দেখি দুইটা কোশ্চেন কি আসে এখান থেকে। উদ্দীপকে যে বিন্যাসের কথা জনাব আরিফ চিন্তা করেছেন তার নাম হচ্ছে প্রসেস লেআউট, প্রোডাক্ট লেআউট, স্থির লেআউট এবং ওয়্যার হাউস লেআউট। তাহলে উদ্দীপকে যে বিন্যাসের কথা জনাব আরিফ চিন্তা করছেন, কিন্তু বর্তমানে যেটা আছে সেটা কিন্তু না, যে এর কথা যে ভিন্ন ভিন্ন ভাগে ভাগ করে বিন্যাস করার কথা চিন্তা করছে, তো এটাকে আমরা বলছি প্রোডাক্ট লেআউট। ওকে, আচ্ছা 16 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখো, জনাব আরিফ কর্তৃক অনুসৃত প্রথম বিন্যাসটির সুবিধা। হ্যাঁ, প্রথম বিন্যাস থেকে কি সুবিধা পাওয়া গেছে দেখো, জনাব আরিফ কর্তৃক অনুসৃত যে বিন্যাসের বিষয়টি সে অনুসরণ করেছিল, এখান থেকে কি সুবিধা সে পাচ্ছে? স্বল্প পরিচালনা ব্যয়, পণ্য স্থানান্তর, তারপরে 3 হচ্ছে নমনীয়তা। হ্যাঁ, স্বল্প পরিচালনা ব্যয়, পণ্য স্থানান্তর এবং 3 নম্বর হচ্ছে নমনীয়তা। হ্যাঁ, নিচের কোনটি সঠিক? দেখো এখানে ক নম্বর হচ্ছে 1 এবং 2, খ হচ্ছে 1 এবং 3, গ হচ্ছে 2 এবং 3, ঘ হচ্ছে 1, 2 ও 3। তাহলে এই তিনটার মধ্যে আসলে কোনটা রাইট অ্যান্সার? দেখো, জনাব আরিফ কর্তৃক অনুসৃত প্রথম বিন্যাসের সুবিধা হচ্ছে 1 ও 3, অর্থাৎ স্বল্প পরিচালনা ব্যয়, আর 3 নম্বর হচ্ছে নমনীয়তা। হ্যাঁ, এই তিনটা অপশন আমরা এখানে দেখতে পাই। জনাব আরিফ কর্তৃক অনুসৃত প্রথম বিন্যাসটির সুবিধা হচ্ছে স্বল্প পরিচালনা ব্যয় এবং নমনীয়তা, ফ্লেক্সিবল, অর্থাৎ এটা চাইলে চেঞ্জ করা যায়। হ্যাঁ, কোনো স্থানান্তর করা যাবে না, এটা সুবিধা না, বরং নমনীয়তা, ফ্লেক্সিবল। হ্যাঁ, অর্থাৎ এটা চাইলে এটা আমরা চেঞ্জ করতে পারবো যে কোনো সময়, সেই জন্য এটাকে বলছি আমরা ফ্লেক্সিবল। তাহলে আমরা এই দুই ধরনের সুবিধা আমরা পাই, একটা হচ্ছে স্বল্প পরিচালনা ব্যয় এবং আরেকটা হচ্ছে নমনীয়তা। তার মানে খ নম্বর হচ্ছে রাইট অ্যান্সার। ওকে ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা একটু পড়ে আমরা 15 এবং 16 নম্বর কোশ্চেনের আনসার দিতে সক্ষম হলাম ইনশাআল্লাহ। ওকে ডিয়ার স্টুডেন্ট, চলে যাওয়া যাক আমরা নেক্সট পেজে যেটা আসছে সেটা হচ্ছে 17 এবং 18 নম্বর প্রশ্নের উত্তর। দেখো, তোমার এখানে যেটা বলছে, বরিপন ঢাকায় জ্ঞান ভান্ডার নামক বিপণীতে দীর্ঘদিন ধরে বিভিন্ন বই বিক্রয় করে আসছেন। আচ্ছা, বর্তমানে তিনি তার ব্যবসাটি সম্প্রসারণের লক্ষ্যে কলেজ শিক্ষার্থীদের বই এবং তাদের উপযোগী কিছু গল্পের বই বিক্রির জন্য সিদ্ধান্ত নিয়েছেন। এই লক্ষ্যে তিনি জ্ঞান ভান্ডার বিপণীটিকে পরিকল্পিতভাবে সুসজ্জিত করছেন। আচ্ছা, তাহলে কি বলছে দেখো, বরিপন ঢাকায় তোমার জ্ঞান ভান্ডার নামক একটা বিপণী দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের বই তিনি বিক্রি করে আসছেন। তো বর্তমানে তিনি তার ব্যবসাটি আরো বেশি এক্সটেনশন করতে চায়, সে কারণে তিনি কি করছে, তাদের শিক্ষার্থীদের জন্য, অর্থাৎ কলেজে শিক্ষার্থী যারা, তাদের জন্য কিছু
দেখো কলেজ শিক্ষার্থীদের জন্য তার জন্য কিছু বই এবং তাদের উপযোগী কিছু গল্পের বই বিক্রির জন্য সিদ্ধান্ত নিচ্ছেন। তো এই লক্ষ্যে তিনি জ্ঞান ভান্ডার বিপণীটিকে একটি পরিকল্পিত ভাবে সেটাকে সুসজ্জিত করেছেন। ওকে ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা দেখি এই উদ্দীপক থেকে যে 17 এবং 18 নম্বর দুটি কোশ্চেন আসছে, কি কোশ্চেন আসছে সেটা আমরা একটু দেখে নিই। 17 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে যে উদ্দীপকে জনাব রিপনের, এটা রিপন হবে, সরি ওখানে এটা একটু ভুল ছিল স্পেলিংটা, রিপন বটা এক্সট্রা পড়ে গেছে, সরি। আচ্ছা, তাহলে জনাব রিপন ব্যবসাটি কোন ধরনের লেআউটের অন্তর্ভুক্ত? তাহলে আমাদের এখানে দেখো দীর্ঘদিন ধরে তারা বই বিক্রি করে আসছে। তাদের এই ব্যবসা ইয়েটা বেসিক্যালি যেটা কোন ধরনের লেআউটের অন্তর্ভুক্ত আছে? প্রোডাক্ট, পণ্য লেআউটের, অর্থাৎ তারা সেখানে বই বিক্রি করছে, বইটাই হচ্ছে তাদের পণ্য এবং বইটাকে সুসজ্জিতভাবে সেখানে সাজানোর ব্যবস্থা করা হয়েছে। এই জন্য এটাকে বলা হচ্ছে প্রোডাক্ট লেআউট বা পণ্য বিন্যাস। 18 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠানটি অনুসৃত লেআউটের মাধ্যমে যে সুবিধা পায় তা হচ্ছে, অর্থাৎ এই পণ্য লেআউটের মাধ্যমে সে যে সুবিধাটা পাচ্ছিল সেগুলো কি? মনোরম পরিবেশ, ঝুঁকি হ্রাস, শ্রম বিভাগ প্রবর্তন। কোনটা হবে? নিচের এই উপরের এই তিনটা অপশনের মধ্যে কোনটা হবে? দেখো, মনোরম পরিবেশ, ঝুঁকি হ্রাস, শ্রম বিভাগ প্রবর্তন। মনোরম পরিবেশের বিষয়টা এখানে আসছে না। আমরা সুবিধা বলতে যে বিষয়টা পাচ্ছি যে এখানে প্রোডাক্ট লেআউটের মাধ্যমে ঝুঁকিটাকে হ্রাস করা হচ্ছে, আরেকটা হচ্ছে শ্রম বিভাগ প্রবর্তন করা হচ্ছে, অর্থাৎ শ্রমিকদেরকে আমরা ভিন্ন ভিন্ন ভাগে, অর্থাৎ যেখানে যে ধরনের বই বিশেষ করে যেমন বইগুলো সাজানো হচ্ছে বিভিন্নভাবে, যেমন হচ্ছে স্কুলের বই, কলেজের বই, গল্পের বই বা পাঠ্যপুস্তক, এগুলো সব আলাদা আলাদাভাবে সুন্দর করে সেখানে সাজানো থাকছে। তো যে কারণে এর ফলে শ্রম বিভাগেরও কিন্তু একটা প্রবর্তন হচ্ছে এখানে। তো এই কারণে আমরা বলতে পারি ঝুঁকি হ্রাস এবং শ্রম বিভাগের প্রবর্তন, এই দুই ধরনের সুবিধা আমরা এর মাধ্যমে পাচ্ছি। ওকে ডিয়ার স্টুডেন্ট, নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে 19 এবং 20 নম্বর প্রশ্নের উত্তর। দেখো, জনাব 5 সিলেট শহরের ঘনবসতি এলাকা জিন্দা বাজারে একটি সুপার স্টোর পরিচালনা করছেন। তার সুপার শপে কফি কর্নার, শিশুদের খেলার স্থান, টয়লেট সুবিধা, গাড়ি পার্কিং প্রভৃতি ধরনের সুবিধা রয়েছে। বর্তমানে তার প্রতিষ্ঠানটি ভোক্তাদের কাছে কেনাকাটার জন্য একটি জনপ্রিয় প্রতিষ্ঠান। দেখো, জনাব 5 সিলেট শহরে ঘনবসতি এলাকা জিন্দা বাজারে একটি সুপার স্টোর পরিচালনা করছেন। তার সুপার শপে কফি কর্নার, শিশুদের খেলার স্থান, টয়লেট সুবিধা, গাড়ি পার্কিং প্রভৃতি সুবিধা আমরা সেখানে লক্ষ্য করছি। বর্তমানে তার প্রতিষ্ঠানটি ভোক্তাদের কাছে কেনাকাটার জন্য একটি জনপ্রিয় প্রতিষ্ঠান হিসেবে গণ্য হচ্ছে। তো এখন এই পরিস্থিতিতে দেখো 19 নম্বর উদ্দীপকে জনাব ফাহিম কোন ধরনের বিন্যাস পদ্ধতি অনুসরণ করেন? উদ্দীপকে জনাব ফাহিম কোন ধরনের বিন্যাস সুবিধা অনুসরণ করেন? স্থির বিন্যাস, পণ্য বিন্যাস, খুচরা বিক্রয় কেন্দ্র এবং প্রক্রিয়া বিন্যাস। তাহলে এখানে কোন ধরনের বিন্যাস করেন? দেখো, উদ্দীপকে জনাব ফাহিম মূলত খুচরা বিক্রয় কেন্দ্র, অবশ্যই এটাকে এখানে জিন্দাবাজারে একটি সুপার স্টোর পরিচালনা করছেন এবং তার সুপার শপে কফি কর্নার আছে, শিশুদের খেলার স্থান আছে, টয়লেট সুবিধা আছে, গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে এবং বর্তমানে তার প্রতিষ্ঠানটি ভোক্তাদের কাছে কেনাকাটার জন্য একটি জনপ্রিয় প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত লাভ করতে সক্ষম হয়েছে। তো এখন এই উদ্দীপকে ফাহিমের কোন ধরনের বিন্যাস নীতি অনুসরণ করেছেন? খুচরা বিক্রয় কেন্দ্র। এখন সে রিটেল সেলস লেআউট যেটা বলি আমরা, সেটা সে ফলো করেছে জনাব ফাহিম। এরপরে যেটা আসছে 20 নম্বর, এই ধরনের বিন্যাস পদ্ধতির বৈশিষ্ট্য হচ্ছে স্থানের সর্বোচ্চ ব্যবহার, নৈকট্য লাভ, ক্রেতাদের নিরাপত্তা। নিচের কোনটি আসলে সঠিক হবে? হ্যাঁ, নিচের কোনটি সঠিক হবে একটু খেয়াল করে দেখো।
এখানে যেটা হবে সেটা হচ্ছে স্থানের সর্বোচ্চ ব্যবহার, নৈকট্য লাভ, নৈকট্য অর্থাৎ ক্রেতাদের নৈকট্য লাভ এবং ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করা। তার মানে এখানে দেখো আসলে এই তিনটা জিনিসই কিন্তু তোমার এই লেআউটের মাধ্যমে এটা নিশ্চিত করা হয়েছে। ফাইম তার ঘনবসতি এলাকা হলেও সেখানে কিন্তু সবকিছুর ব্যবস্থা তিনি সেখানে করছেন। স্থানের সর্বোচ্চ ব্যবহার করেছেন, ক্রেতাদের নৈকট্য লাভের জন্য চেষ্টা করছেন, ক্রেতাদের নিরাপত্তা বিধানও নিশ্চিত করছেন। তার মানে এই তিনটা অপশনই হচ্ছে রাইট অ্যান্সার। দ্যাট মিনস ঘ নম্বরটা হচ্ছে বেসিক্যালি রাইট অ্যান্সার। ওকে ডিয়ার স্টুডেন্ট, আমরা নেক্সট পেজে চলে যাই। 21 নম্বর বলছে লেআউটের বৈশিষ্ট্য হচ্ছে ন্যূনতম নাড়াচাড়া করা, স্থানের সর্বনিম্ন ব্যবহার আর নমনীয়তা। নিচের কোনটি সঠিক? এই তিনটাই তো রাইট অ্যান্সার। কারণ ন্যূনতম নাড়াচাড়া করার অবস্থা অবশ্যই থাকতে হবে, স্থানের সর্বনিম্ন ব্যবহার নিশ্চিত করতে হবে, এবং নমনীয়তা ফ্লেক্সিবল হতে হবে। অর্থাৎ এই তিনটাই মূলত লেআউটের অন্যতম বৈশিষ্ট্য। 22 নম্বর হচ্ছে খারাপ বিন্যাসের বৈশিষ্ট্য হলো, একটি খারাপ বিন্যাস হতে গেলে কোন ধরনের বৈশিষ্ট্যগুলো সেখানে থাকতে হবে? দেখো, স্থানের যথাযথ ব্যবহার, দীর্ঘ পরিবহন রেখা, দ্রব্য কাঁচামালের অতিরিক্ত চাপ। তাহলে খারাপ বিন্যাসের বৈশিষ্ট্য হচ্ছে কি? স্থানের যথাযথ ব্যবহার, দীর্ঘ পরিবহন রেখা, দ্রব্য বা কাঁচামালের অতিরিক্ত চাপ। হ্যাঁ, এই তিনটার মধ্যে কোনটা রাইট আনসার হবে? দেখো, খারাপ বিন্যাসের বৈশিষ্ট্য কথাটা কিন্তু খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে। খারাপ বিন্যাসের বৈশিষ্ট্য হচ্ছে স্থানের যথাযথ ব্যবহার, এটা একটি ভালো বিন্যাসের বৈশিষ্ট্য। 2 বলছে দীর্ঘ পরিবহন রেখা। হ্যাঁ, দীর্ঘ পরিবহন রেখা এটা অবশ্যই খারাপ বিন্যাসের বৈশিষ্ট্য। দ্রব্য বা কাঁচামালের অতিরিক্ত চাপ, এটাও খারাপ বিন্যাসের বৈশিষ্ট্য। ওকে, তাহলে আমরা 1 নম্বরটা ছিল উত্তম বিন্যাসের বৈশিষ্ট্য, আর বাকি দুইটা হচ্ছে খারাপ বিন্যাসের বৈশিষ্ট্য। দ্যাট মিনস গ নম্বরটা হচ্ছে রাইট অ্যান্সার, অর্থাৎ 2 এবং 3ই হচ্ছে মূলত রাইট অ্যান্সার। ওকে ডিয়ার স্টুডেন্ট, আমরা নেক্সট পেজে চলে যাচ্ছি। দেখো নেক্সট পেজে কি বলছে, গোদাম বিন্যাসের ক্ষেত্রে যে সিস্টেম আমরা ব্যবহার করি তা হলো, দেখো গোদাম বিন্যাসের ক্ষেত্রে যে সিস্টেম আমরা ব্যবহার করি তা হচ্ছে A1 সিস্টেম, জোন সিস্টেম, Z1 সিস্টেম। কোনটা? নিচের কোনটি সঠিক? গোদাম বিন্যাসের ক্ষেত্রে আমরা A1 সিস্টেম এবং আরেকটা হচ্ছে জোন সিস্টেম। হ্যাঁ, এই দুইটা সিস্টেমই কিন্তু আমরা ফলো করে থাকি, Z1 সিস্টেম না, A1 সিস্টেম এবং জোন সিস্টেম। ওকে, তাহলে ক নাম্বারটা অপশনটা হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, ওকে ডিয়ার স্টুডেন্ট, নেক্সট 24 হচ্ছে সাধারণত হাসপাতালে কোন লেআউট ব্যবহার করা হয়? সাধারণত হসপিটালে প্রসেস লেআউট, প্রোডাক্ট লেআউট, ফিক্স লেআউট, কম্বাইন্ড লেআউট, কোনটা? সাধারণত হাসপাতালে কিন্তু অবশ্যই প্রসেস লেআউট, বা কারণে একটা নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করেই কিন্তু হসপিটালের কার্যক্রম পরিচালনা করা হয়। সে কারণে এখানে আমরা প্রসেস লেআউট বা প্রক্রিয়া লেআউটটা, প্রক্রিয়া বিন্যাস যেটা, সেটা আমরা ব্যবহার করে থাকি। এরপরে যেটা আসছে লাস্ট ওয়ান, সেটা হচ্ছে 25 নম্বর কোশ্চেন। নিচের কোন বিন্যাসে কর্মীদের মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠা পায়? পণ্য, অফিস, স্থির অবস্থা, প্রক্রিয়া। নিচের কোন বিন্যাসে কর্মীদের মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠা পায়? কোন বিন্যাসে কর্মীদের মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠা পায়? পণ্য বিন্যাস, অফিস বিন্যাস, স্থির অবস্থান বিন্যাসে কর্মীদের মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠা। কেন? কারণ সেখানে হচ্ছে একটা নির্দিষ্ট জায়গাতেই কিন্তু পণ্যটা তৈরি করা হয়, এবং সেখানে যারা থাকে কর্মী, সকল কর্মীদের মধ্যেই কিন্তু এক ধরনের সুসম্পর্ক অবস্থা প্রতিষ্ঠা পায়, সুসম্পর্ক অবস্থা প্রতিষ্ঠা পায় স্থির অবস্থান বিন্যাসের ক্ষেত্রে। কারণ যেমন ধরো পদ্মা সেতু নির্মাণ করা হচ্ছে, তো পদ্মা সেতু নির্মাণের ক্ষেত্রে সব এমপ্লয়ি বা যত কর্মীরা আছে সবাই কিন্তু সেখানে গিয়ে হাজির হচ্ছে, এবং সবার মধ্যে এক ধরনের কোঅপারেশন হচ্ছে, কোঅর্ডিনেট হচ্ছে, যে কারণে সেখানে তাদের মধ্যে এক ধরনের সুসম্পর্ক প্রতিষ্ঠা পাচ্ছে। ওকে ডিয়ার স্টুডেন্ট, এই ছিল মোটামুটি আমাদের আজকের আলোচনা। তো নিশ্চয় তোমরা আমাদের আজকের আলোচনা পুরোপুরি বুঝতে পেরেছো। তোমাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা? ডিয়ার স্টুডেন্ট, তোমাদের কারো কোনো কোশ্চেন আছে? তোমাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা? No, sir.